ভাইয়াকে আগে থেকে কি বলে রেখেছিল কৌরির বিশেষ জানা নেই, তবে সেদিন সকালে ইভানকে উঠতে দেখেনি কৌরি, তাই বিশেষভাবে আর কিছু বলে উনি বড় মা। তবে কেমন যেন ওনার নজর থেকে কৌতূহলই সরছিল না, সেটা বুঝে ভিতরে ভেতরে কৌরি যে কি অপ্রস্তুত হয়েছিল, সাথে লজ্জায় আড়ষ্টতায় মনে হয়েছিল মানুষটার তার সাথে যেতে না করুক, তবে তিনি যেতেও না করেননি। আর কৌরির মুখ ফুটে কিছু বলা হয়নি, বিদায় যেতে হয়েছিল তাকে। তারপর থেকে আর কোনো প্রশ্ন তুলেনি কেউ। বড় মা কেমন ছেলের অস্বাভাবিক আচরণের স্বাভাবিকতা দেখে নিজেও স্বাভাবিক হয়ে গিয়েছিলেন, তবে ওনার সামনে সেদিন থেকে সহজভাবে চলতে ফিরতে কেমন যেন অস্বস্তি কাজ করে। তবে কৌরি যে নিরুপায় তা নিয়ে মজা করতেও ছাড়েনি ইভান আর মান্যতা। সয়ে নিতে হয়েছিল কৌরিকে, বলারই বা কি আছে এখন। তবে মানুষটার আরও একটা কাজে কৌরি কৌতূহলী হয়েছে, মনে জেগেছে বিভিন্ন প্রশ্ন, তবে না কৌরি প্রশ্ন করতে পেরেছে আর না সে মানুষটা নিজ থেকে কৌরির কৌতূহলে মনের উত্তর দিয়েছে। সেটাতেই যেন কৌরির কৌতূহল আরও বেড়েছে। রোজ পরীক্ষা দিয়ে বের হয় মানুষটার পাশাপাশি নাহিদকেও দেখেছে সে, দুজনে খুব স্বাভাবিক। ছেলেটা পরীক্ষার হল থেকে বের হলে শুধু দুইটা কথা জিজ্ঞেস করত, কেমন আছিস আর পরীক্ষা কেমন হয়েছে। কৌরি না চাইতেও একটাই উত্তর কথা সমাপ্ত করত, হ্যাঁ আলহামদুলিল্লাহ। তারপর সে চুপচাপ হয়ে যেত, আর কথা বলার প্রয়োজন মনে করতো না। যদিও নাহিদের বেলায় কথা বলার ইচ্ছে শক্তিটা কাজ করে না তার, তবুও রক্তের সম্পর্ক আর মানুষ বলে তো কথা, বিদায় এড়িয়ে যেতেও পারে না। তবে নাহিদকে দেখো পাশের মানুষটার নির্লিপ্ত আচরণ তাকে অবাক করে দিয়েছিল। মনে মনে আশ্চর্য হয়েছিল বইকে, সেদিন যে ছেলেটার কারণে তাকে এ বাড়িতে থাকতেই দিল না, কত রাগ অভিযোগ দেখালো। এমনকি পরে এ বাড়িতে থাকার অপশন যেন না থাকে, তাই দাদি আপাকেও কৌশলে ও বাড়িতে নিয়ে গেল। সে মানুষটা নাহিদকে তার জন্য অপেক্ষা করতে দেওয়া, তার সাথে কথা বলতে দিতে অ্যালাউ করা, সর্বোপরি চলে আসার সময় দুজনের হ্যান্ডশেক করে মৃদু এসে বিদায়ের গমন, নাহিদের বার্তা। ভালো থাকবেন ভাই। কৌরিকে কেমন যেন বিস্মিত করেছিল, অবাক করেছিল, তেমন মনে মনে কৌতূহলে করে তুলেছিল। তবে নাহিদের সাথে প্রথম দিনের আলাপনের পর কী কথা হয়েছিল কৌরির তা জানা নেই। সেদিন যেন মানুষটা আসার পথে অনেকক্ষণ নিশ্চুপ ছিল, অনেকটাই শান্ত গম্ভীর। কৌরির সাথেও কথা কম হয়েছিল, যদিও তার প্রয়োজন অপ্রয়োজন সব কিছু খেয়াল রেখেছিলেন মানুষটা, তবুও কেমন অদ্ভুত শান্ত লেগেছিল মানুষটাকে। তাই সেও আর নাহিদের বিষয়টা নিয়ে কৌরি প্রশ্ন করতে পারেনি। তবে সেদিন বাড়িতে এসে দাদি আপাকে প্রশ্ন করতে ভুলেনি কৌরি, নিজের কৌতূহল দমাতে না পেরে জিজ্ঞেস করেছিল, নাতি হঠাৎ এত ভালো হয়ে গেল কি করে? যেখানে মেজমাও আশা ছেড়ে দিয়েছিলেন ওই ছেলে মানুষ হওয়ার নয়, সেখানে ওনার এত পরিবর্তন কি করে হলো? নাকি লোক দেখানো? শেষ কথাটায় কেমন বচ্ছনা ছিল বিদ্যা। প্রথম না বুঝে প্রশ্ন করলেন, কার কথা কইছিস? নাহিদের? বিদ্যা দীর্ঘশ্বাস ছাড়লেন, ফের বললেন, তোর মতো আমারও প্রথমে ওর ভালো মানুষ দেখা অবিশ্বাস হইল। হারসাদকে নিয়ে নাহিদ যেদিন এ বাড়িতে আইলো না, আমি তো জানতাম না, তুই কইলি তাই জানতে পারলাম। সেই দিন এখান থেকে যাওয়ার পর কারোর সাথে কথা কয় নাই, ঘরের দরজা বন্ধ কইরা সারা রাত নাকি নেশা ভাঙ করছে, সাথে ঘরের জিনিসপত্র ভাঙা তছনছ করছে। মেজবউ তো সেই দিন আমার ডাইকা কাইন্দা কাইটে তো একসার, কত কিছুই কইলাম, দরজা তো খুললই না, অন্য দিনের মতো মুখ চাইল না। পরের 2 দিন খাওয়া নাওয়া বাদ দিয়ে ঘুম। মেজবউ তো কাঁদতে কাঁদতে শ্বাসপান্তা করলো, মরে যাক ওই ছেলেটা, বাইচে থাকা ওর কি লাভ, মরলে সবার কলিজা জুড়ইবে। মা তো মুখে হাজার সাপসা পান্তর করলেও অন্তর তো উল্টা দোয়া গায়, সেখানে সন্তানের জন্য দরদ মায়া ভরা। যাই হোক, 2 দিন বাদে ঘর থেকে বাইর হইল। এই 2 দিন না খাইয়া দাইয়া বাঁচলো কি করে আল্লাহই জানি। তবে ছেলেটার মুখে দিকা তাকানোর গেল না, কি উচ্ছৃঙ্খল নিষ্ঠুর অমানুষের মতো মুখখান দেখা গিয়েছিল। বংশের বড় নাতি আমার, যদিও খারাপ পথে পারা তার, তবুও কেমন জানি কলিজা জ্বইলা উঠল। সেদিন ও কারোর সাথে কোনো কথা না কইয়া ভোর সন্ধ্যায় গোসল সেরে ভাত খাইতে বইছিল। কি হয়েছিল কি জানি, ভাত সামনে নিয়া গলা ছেড়ে হু হু করে কাইন্দা দিছিল। গালে তুলে দিয়ে ওর গাল তোলে নাই ভাত। পাশে মেজবাবু দাঁড়ানো ছিল, তাকে জড়াইয়া ধইরা কাঁদল, বারবার মাপ চাইল। কি হইল ওর তারপর? ভাতের থাল রাইখা সেই অবস্থায় তোর
আব্বার কবরস্থানের সামনে গিয়েও কাঁদলো, মাপ চাইলো বারবার, আবল তাবল এটা ওটা কইলো। সে সময় কেমন তারে যেন পাগল পাগল বইলা মনে হয়েছিল আমার। সেদিনের পর থেকে কি হলো, মোড়ের বাজে পোলাপানদের সাথে আর মিশো না, রাস্তাঘাটে তেমন বাইরে হয় না, নেশা ভান আর করতে দেখলাম না। তোর মেজো চাচা কত উল্টাপাল্টা আবদার কইলো, কথা শোনাই তার সঙ্গে দেয় না। কেমন কইরা যেন সেই বিশৃঙ্খলা জীবনটারে দুইটা ঠেইলা দিল। অদ্ভুতভাবে পাল্টা গেল ছেলেটা। একদিন তোর ঘরে আইসাও তো হাই উতাস করে কাঁদলো। যে ছেলে জীবনেও আমার ভালো মন্দ খোঁজ খবর লয় নাই কখনো, সেই ছেলে আমারে নিয়ম কইরা খোঁজ খবর নেওয়া শুরু কইল। কি স্বভাবের ছেলে ছিল আর কি হয়ে গেল। আমি একটু একটু কইরা তারে বিশ্বাস করতে শুরু করলাম। প্রথম তো আমার মনে হইল ও তোরে পাওয়ার লাইগা এমন ভালো মানুষ সাজছে, পরে ওর কথাবার্তার ব্যবহারে সেটার মনে হইল না। একটু থামলেন বিদ্যা, ফের বললেন, দেখলি না সেই দিন আসবার সময় কি কইলো, সব তো গুছাইয়া দিল, আসতেও তো বাধা নিষেধ করলো না। আর আমি আসতে চাইলাম না দেখা কইলো ওর পরীক্ষা চলছে দাদি আপা, তুমি ওর কাছে গিয়ে থাকলে ওর মন ভালো থাকবে, পরীক্ষা ভালো হইব, তাই ওর ভালোর জন্য ভাইবা ওর সাথে যাও। আমি তো আর মনে মনে ভাইবা রাখছিলাম, নাহিদ যখন ভালো পথে ফিরছে তোরে নিয়ে বাড়িতে রাখবো। জাহিদ রেও ফোন দিয়ে সেই কথা কয়েছিলাম, সে মানা কইরা দিল, কেন জানি রাজি হইল না। বিপদের সময় বন্ধু বইলা কথা, সে না করলে কি জোর করে কথা কখন যায়। নিজের মাইয়াদের মতো হয়তো তোর ওপরে ওর মায়া পইরা গেছে, এর জন্যে হয়তো মানা করছে। তাই এবার তোরে নিয়ে যাবার কথা কইমু, বিপদ যখন নাই পরের বাড়িতে ঝামেলা হয়ে থাইকা লাভ আছে। সত্যি কি তবে ছেলেটা ভালো পথে ফিরল? দাদি আপার বুদ্ধিজ্ঞান নজর ভঙ্গি না হয় দুর্বল হয়ে পড়েছে, যদিও সেটা মন থেকে মানে না করি। কথার কথা, তবে নিবান নামের মানুষটা, যার তীক্ষ্ণ বুদ্ধিমত্তায় বিশাল এক ব্যবসা চলছে, কত শত কর্মচারী তার আয়ত্তাধীন, যার সূক্ষ্ম নজরে চলছে ব্যবসার প্রতিটি কার্যক্রম, সে মানুষটার নজর ভঙ্গি জ্ঞান বুদ্ধি বিবেচনায় নিশ্চয়ই ভুল হবে না। আর যদি ভুল হতো তবে ওই বুদ্ধিমান ব্যক্তিটি নিশ্চয়ই ওই ছেলেটার সাথে স্বাভাবিক চেনা পরিচিত মতো আচরণ করতো না। দুদিনের সাক্ষাৎই অমায়িক বন্ধুত্বপূর্ণ আচরণ তাদের মধ্যে না হলেও হয়েছে তো কিছু একটা। তা না হলে দুজনের মধ্যে যেভাবে কথা হতে দেখেছে কৌরি, সেটা অন্তত নিবানের মতো মানুষের পক্ষে এত সৌজন্যতা দেখানো সম্ভব নয়। তাও আবার এটা জেনে যে ওই ছেলেটা কৌরিকে পছন্দ করে, কৌরিকে চায়, সেখানে নিবান দেখাবে সে ছেলেটাকে সৌজন্যতা বোধ। কৌরি নিজেও আশা করেনি। তবে কি সত্যি বিপদ ছেড়ে সুপথে ফিরেছে ছেলেটা? সময়টা অপরান্ত, বিকাল আর সন্ধ্যার মধ্যবর্তী সময়। গাড়ি চলছে তার নিজ গতিতে। বিশাল বড় পিচঢালা রাস্তার দুপাশের হাজারো দোকানপাট রেখে শাসা করে চলেছে গাড়িটার তার নিজ গন্তব্যে। ক্লান্ত চোখে খেয়ালি নজরে সেটা দেখছে কৌরি। মুহূর্তে সেই দোকানপাট পিছিয়ে ফেলে সবুজ অরণ্যে ঘেরা বিধ্বস্ত বিল নজরে পড়ল কৌরির। গাঢ় সবুজ ধানের পাতায় মাইল কি মাইল বিলে পরিপূর্ণ। হঠাৎই বাড়িটা ব্রেক কষতেই হুঁশ ফিরল। এমনভাবে পাশে ফিরল কৌরি, ফ্যাকাশে নীল কালারের একটা জিন্স হাফ টি শার্ট পরা, তাতে শক্তপোক্ত লোমযুক্ত হাত দুটো পরিস্ফুট আকর্ষণীয়। ফর্মাল ড্রেসের সাথে মানুষটা ঘড়ি পরলেও কেন জানি সাধারণ ড্রেসের সাথে পরে না, তাই হাতটা ফাঁকা। সাধারণ মাথার ঘন কালো চুলগুলো পরিপাটি। সুন্দর শ্যামলটে স্বচ্ছ একটা মুখ, শান্তি দুর্বল। সুন্দর শ্যামলটে স্বচ্ছ একটা মুখ, ক্লান্তি নেই সেই মুখে, একদম সতেজ স্বচ্ছ। হয়তো এরকম জার্নি রোজ করার অভ্যাস আছে মানুষটার, সেজন্য সহজে ক্লান্ত দেখায় না। ফর্মাল ড্রেসের বাইরে এইরকম সাধারণ পোশাকে বিগত 3 মাসে মানুষটাকে কখনো দেখেছে কৌরির মনে হয় না। বাড়ির সাধারণ ট্রাউজারের টি শার্টে দেখেছে, তবে এরকম সাধারণ বাহিরের সাধারণ পোশাকে নয়। আজ হঠাৎ এরকম পোশাকে দেখে কেমন যেন অন্যরকম লাগছে মানুষটাকে। শ্যামবর্ণ লম্বাটে পুরুষটাকে আরও হ্যান্ডসাম আর আকর্ষণীয় দেখাচ্ছে, যা আজ সকাল থেকে নজর মনকে আকর্ষিত করে চলেছে কৌরিকে। পরীক্ষা দিয়ে বিধিও এটা নিয়ে ফাজলামো করতে ছাড়ল না। কি দেখছো? লজ্জায় আড়ষ্ট হলো কৌরি, অথচ নিবানের সহজ সরল গলার প্রশ্ন, সেখানে নেই কোনো লজ্জামো দেওয়ার রংচং। তবুও নিজের কাছে ভেতরে ভেতরে হাঁসফাঁস হয়ে
লজ্জায় আড়ষ্ট হলো কৌরি, তবে মুহূর্তেই নিজেকে সামনে নিয়ে কথা ঘুরিয়ে বলল। হঠাৎ এখানে গাড়ি থামালেন যে? এবার দুষ্টুমিতে মাতল নিভান, গা এলিয়ে দিল সিটে। দুষ্টুদের গলায় জড়ো করে ফিরতে উত্তর দেওয়ার বদলে প্রশ্ন করল, কেন, আমাকে নিয়ে সংশয় আছে নাকি? থাকলেও হলাম কলঙ্কিনী, আপনি তো। কথাটা মনে গাইলেও মুখ ফুটে বলতে পারল না কৌরি। নিবানের স্বচ্ছ নজরে এক পলক নজর রেখে পাশে খোলা জানালায় নজর ফেলল। স্বভাব সুলভ নরম, অথচ স্পষ্ট গলায় বলল, আমি কৌরি। আমি নিজেকে শুধু একজন পুরুষের জন্য সব হারাম স্পর্শ থেকে এমনভাবে বাঁচিয়ে রেখেছি, আপনি ভাবতেও পারবেন না। সেদিন যদি নাহিদ ভাইয়া আমাকে ছুতো, আজ হয়তো আমি এখানে থাকতাম না, আপনার সাথেও না। এতদিনে আমার জায়গা থাকতো নিরালয় কবরে। তারপর ঝড় বর্ষার ওই দিন যদি ওই ছেলেগুলোর শিকারী হয়ে যেতাম, নিজেকে এক মুহূর্ত বাঁচিয়ে রাখার চেষ্টা আমি করতাম না। সেখানে আপনার প্রতি বিশ্বাস, ভরসার স্পৃহা জানতে চাইছেন? আপনার প্রতি বিন্দু মাত্র সংশয় রেখে আমি আপনাকে বিশ্বাস ভরসা করিনি। স্পষ্ট উত্তর। চোখ বুজে কৌরির নিজের প্রতি অগাধ বিশ্বাসের স্মৃতি, মধুর প্রতিটি শব্দ শুনল নিভান। ঠোঁটে লেগে থাকলো তার অমায়িক হাসি। সময় ক্ষণিয়ে যেতেই বলল, পরশুদিন তোমাকে সময় দিতে পারবো না, অফিসের কাজে ঢাকার বাইরে যেতে হবে, থাকতে হবে 2-4 দিন। নিজের কথার প্রেক্ষিতে এরকম কথার উত্তর মোটো আশা করেনি নিভান। তবে কৌরি বলে কথা, উত্তর তো এরকমই আসবে। চোখ খুলল নিভান, অভিযোগ ঘাড়ল, তুমি আমার ক্ষেত্রে প্রচুর উদাসীন কৌরি। বিধ্বস্ত মেহত মাঠের দিকে নজর তখন কৌরি। সূর্যটা পশ্চিম আকাশে ঢুলে পড়ছে। নিভু ভাব তার। বিধ্বস্ত সবুজ মাঠে সেই নিভু গাঢ় কমলা ভাব আলোটার আলো এসে পড়েছে। কি সুন্দর, অপরূপ সৌন্দর্য তার। নিভানের অভিযোগে হাসল কৌরি। সেটা দেখতে পেল না নিভান। ফের অভিযোগ করার আগে কৌরি বলল, নাহিদ ভাইয়ার সাথে আপনার এমন বন্ধুসুলভ সম্পর্ক তৈরি কি করে হলো? কৌরির হিজাবে মোড়ানো মাথাটার পেছনটা ছাড়া কিছুটাই দেখতে পাচ্ছে না নিভান। সেদিকে নিষ্পলক কিছু সময় তাকিয়ে থেকে চোখ বুজে নিল। মুহূর্তেই নাহিদের বলা একটা কথা বারবার কানে বাজতে লাগলো, আমি আপনার মতো করে ওকে চাইতে পারিনি, তাই আপনার হয়ে গেছে, হয়তো হওয়ারই ছিল। তবে রক্তের সম্পর্কিত আপনজন হিসাবে আমাকে ওর ভালো মন্দ খোঁজ খবরটুকু অন্তত রাখতে বাধা দেবেন না ভাইয়া, প্লিজ। স্বচ্ছ চোখ দুটো দিয়ে যখন তার মতো কৌরির জন্য পরীক্ষার হলের বাহিরে অপেক্ষা করছিল ছেলেটা, নিভানের মনে হয়েছিল তার মতো ওই ছেলেটা তার বোন অথবা প্রিয়জনের জন্য অপেক্ষা করছে। মনে মনে ভালো লেগেছিল, তখনও নাহিদকে সে চিনতে পারেনি। নিজের দেখা উচ্ছৃঙ্খল অভদ্র ছেলেটার এমন ভদ্র স্বচ্ছ রূপ চেনা যায় কি? তারপর যখন দেখলো ছেলেটার অপেক্ষা নিভানের প্রিয়জনকে ঘিরে, তখন মনে হলো ছেলেটাকে ইচ্ছে মতো মেরে ধরে শেষ করে দিতে। ক্রোধে জ্বলেছিল শুধু ভিতরে ভিতরে। তবে কারণ থাকলে হুটহাট কারো ওপর রেগে যাওয়া বা রাগ দেখানো যায় না, আর পাবলিক প্লেসে সেটার বহিঃপ্রকাশ ঘটানো তো আরও অযৌক্তিক, অসংগতিপূর্ণ। বিদায় দাঁতে দাঁত চেপে শুধু নিজেকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করে গিয়েছিল। কৌরির জন্য অপেক্ষিত নজর শুধু তার হবে, সেখানের ভাগিদার কেউ নয়, হতে পারেও না। আর সেই হতে পারাটা যেন গায়ে শোলের মতো বিচ্ছিল তার। তবে ক্রোধিত হওয়া নিজেকে নিয়ন্ত্রণে রেখে শুধু নিশ্চুপ ছেলেটার সাথে কৌরির আলাপন দেখেছিল। পরের পরীক্ষার দিন যখন ছেলেটা নিজ ইচ্ছেতে তার সাথে অমায়িক হেসে আলাপন জুড়ল, কেন জানি নিবান সেই হাসিতে, সে চাহনিতে কোনো ছলনা দেখেনি, অতি চালাকি খুঁজে পায়নি। সেটা সে মনে মনে অনুভব করেছিল। এক পর্যায়ে ছেলেটার কথায় তার সাথে আশপাশে ঘুরলো, চা খেলো, তবুও ছেলেটার কোনো কাজে অসংগতপূর্ণ লাগেনি তার, যেটা নিভান তার চতুর্বুদ্ধি নজর দ্বারা খুঁজে চলেছিল। অথচ ওই ছেলেটার সাথে কখনো নিজের না দেখা হোক, কখনো তার ছায়া মারাতে না হয়, মনে প্রাণে এটাই চেয়ে এসেছিল নিবান। তার পরিবর্তন হয়ে গেল। নিদারুণ একটা অদ্ভুত সম্পর্ক, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক না হলেও কেমন যেন সুপরিচিত একটা সম্পর্ক হয়ে গেছে, যেটা নিবান চায়নি, একদম চায়নি। অথচ সেদিন ছেলেটা নির্দ্বিধায় বলল, আমি আপনার মতো করে ওকে চাইতে পারিনি, তাই আপনার হয়ে গেছে, হয়তো হওয়ারই ছিল। তবে রক্তের সম্পর্কিত আপনজন হিসাবে আমাকে ওর ভালো মন্দ খোঁজ খবরটুকু অন্তত রাখতে বাধা দেবেন না ভাইয়া, প্লিজ। ছেলেটার ওই সম্পর্কিত ভাইয়ের আড়ালে আলাদা চাওয়া ছিল, সেটা নাহিদের কথার বাজে স্পষ্ট টের পেয়েছিল নিবান। কৌরিকে ভালোবেসে ছেলেটা কৌরিকে চায়, এটা যেন নাহিদের উপস্থিতিকে
অসহ্য করে তুলেছিল তাকে। শরীরে জ্বলন ধরে গিয়েছিল, নিজের নিঃশ্বাসকে পর্যন্ত ভারী লেগেছিল নিবানের। ছেলেটাকে খুন করে ফেলতে ইচ্ছে করেছিল, কিন্তু চাইলে কি সব ইচ্ছে পূরণ করা যায়? তার যে কৌরিকে নিয়ে সংসার করার অনেক ইচ্ছে, কত কত ইচ্ছে। উফ, এই আকুতি সে কাকে জানায়, কি করে জানায়? সেদিন ছেলেটা চলে যাওয়ার সময় আরও একটা কথা বলেছিল, ওকে ভালোবাসার জন্য আলাদা করে ওর থাকাটা আমার প্রয়োজন নেই, ওকে প্রয়োজন নেই। খড়কুটো দিয়ে যেন সযত্নে কেউ বুকের ভিতর আগুন জ্বালিয়ে দিয়েছিল। কথাটা উপলব্ধি করতেই এমনই অনুভব করেছিল নিবান। কৌরির প্রতি ভালোবাসা কি নিগারও সেটা অনুভব করতে পেরেছিল। তবে ওর চাইলেও কি আর না চাইলেও কি, কৌরিকে যে নিবানেরই চাই, সেখানে বিন্দুমাত্র কম্প্রোমাইজ চলবে না। মনের কুঠুরিতে জ্বলন, পচন, ভাঙন যাই করুক, কম্প্রোমাইজ চলবে না। সন্ধ্যা নামছে, বাড়িতে যেতে হবে তো। কৌরির প্রসঙ্গ বদলানোর কারণ নিবানের নিশ্চুপতা। নিশ্চয়ই কথাগুলো প্রকাশ করতে চাইছে না, তাই চুপ। কৌরিও যে জোর করে উত্তর পেতে চাইল না। কিন্তু নিবানের কি হলো? খুব শান্ত গলা একটু একটু করে শব্দ সাজিয়ে বলল, নাহিদকে আমি প্রথম দিন চিনতে পারিনি, তবে কারো জন্য ওর স্বচ্ছ অপেক্ষা করা আমার ভালো লেগেছিল। তোমার জন্য অপেক্ষা আমার মন আমাকে কখনো ক্লান্ত হতে দেয় না, বিরক্ত বোধ করায় না, অস্বস্তি ধরায় না। আমার অপেক্ষার নজরভঙ্গিটা আমি যেন ওর নজরেও দেখতে পেয়েছিলাম। বিষয়টা আমার সেই কারণেই ভালো লেগেছিল। তবে আমি যদি জানতাম আমার মানুষটার জন্য অপেক্ষা করছে ও, বিলিভ মি, ওকে ওখানে আমি কিছুতেই দাঁড়িয়ে থাকতে দিতাম না, কখনোই না। তোমার সাথে ওর ভালো মন্দ আলাপনটা দেখে ওর নাক মুখ ফাটিয়ে দিতে ইচ্ছে করছিল। আমার সেদিনও ভালো লাগেনি, আজও ভালো লাগেনি, কখনোই ভালো লাগে না তোমার সাথে ওর আলাপন। তবে তোমার প্রতি ওর আচরণ আমাকে উদ্ধত, অভদ্র, অসভ্য হতে দেয় না, আমার ভিতর থেকে বাধা দেয়। আমি চেয়েও পারি না নিজের উদ্ধতের সীমাটা পার করতে, আমার ভদ্রতার খোলাসাটা ছেড়ে ভীষণ অভদ্র হতে, অসভ্যতা করতে। নিবান এবার সোজা হয়ে বসলো, ফের কিছুটা রাগান্বিত সুরে বলল, তবে ও যেমন ও নরম শান্ত আচরণ কথা দ্বারা আমাকে ভিতরে ভিতরে শেষ করে দিচ্ছে, যার জ্বলনের তপ্ততা আমি বহিঃপ্রকাশ করতে পারছি না, আমিও ওকে ওর মতো করে শাস্তি ফিরিয়ে দেব। দেখো, ওকে তো আমার অনাগত সন্তানদের মামা বানিয়ে শাস্তি স্বরূপ শোধটা আমি তুলবই। বাচ্চা আমার রাগ, সহজ সরল গোছানো কথা, অথচ রাগের মধ্যে লুকিয়ে আছে কত না না প্রকাশ করা কথা, যা তার সামনে প্রকাশ করতে চাইছে না নিবান, কিন্তু ভিতরে ভিতরে কষ্ট পাচ্ছে, আর সেটা প্রকাশ পাচ্ছে তার এলোমেলো কথা। অবাক চোখে সেটা দেখলো কৌরি, সময় নিয়ে বলল, আপনার রেগে যাওয়া উচিত নয়। ওর চোখে তোমার জন্য ভালোবাসা উপলব্ধি করা, ওর গলার স্বরে তোমার জন্য দরদ মাখা বাক্য, এগুলো বুঝেও তুমি কি করে বলছো আমার রাগা উচিত নয়? সেটা ওর সমস্যা। ও কাকে ভালোবাসলো কি না বাসলো সেটাতে আপনার যায় আসা উচিত নয়। উচিত কি? অবশ্যই উচিত নয়, তবে মানুষটা তুমি, তোমাকে ও ভালোবাসার নজরে কেন দেখবে? তোমাকে শুধু ওর বোনের নজরে দেখা উচিত। ভালোবাসার নজরে শুধু আমার নজরে দেখবে তোমাকে, শুধু আমিই তোমাকে ভালোবাসবো, অন্য কেউ নয়। অবুঝপনা স্পষ্ট পাগলাম। উফ, এই মানুষটাকে এরকম অবুঝ কখনো ভাবিনি কৌরি, অথচ মানুষটা অবুঝপনা করছে। আশ্চর্য হতে গিয়েও নিরাশ হলো কৌরি। মুখ ঘুরিয়ে ফের বাহিরের পানে দৃষ্টি ফেলে গলায় বলল, উচিত কি? এখন না রেগে সেটা তাকে তখন বুঝিয়ে বলতেন যে আমার দখলদারি মানুষটার দিকে তুমি ওভাবে তাকাতে পারো না, তাকে ভালোবাসার অধিকার তোমার নেই, তাকে বলেই শুধু আমার হক, আমার অধিকার। সে যদি তখন না শুনতো বা না মানতো, তখন না হয় মেরে ধরে একটা ব্যবস্থা নিতেন। এটা আপনি নিভানের কাছে আহামরি কিছু না। সেদিনের ছেলেগুলো তো মনে হয় এখনো হসপিটালে। সেই মেরে ধরে হসপিটালে পাঠানোর কাজটা তো আমি তোমার জন্য করতে পারলাম না। কেন? আমি কি করলাম? থোড়াই না আমি আপনাকে বাধা দিয়ে রেখেছিলাম। রক্তের সম্পর্ক তৈরি করে বসে আছো। রাগ আর কোথায় দেখাবে, তাই কথার ছলে মিটিয়ে নিয়েছি। মিষ্টি হাসলো কৌরি, সেও কথা বাড়াতে বলল, এটাতেও আমার দোষ? দোষ নয় বলছো? রক্তের সম্পর্কিত কিছু না হলে আমার প্রিয় জিনিসের দিকে নজর দেওয়া, ওর চোখ সত্যি উপরে ফেলতে আমার সময় লাগতো না। বিভৎস কথা। চোখ বুজে নিল কৌরি। বাইরের পানে এখনো মুখ তার। সূর্য ডুবে গিয়েছে, সন্ধ্যার মিষ্টি গুনগুন হাওয়া বইছে। সে হাওয়া ক্ষণে ক্ষণে ছুঁয়ে যাচ্ছে কৌরির ফর্সা মুখ। ফের সে হিমেল হওয়াটা
মুখটা ছুঁয়ে দিতে ক্লান্ত শরীরটা কেমন শিহরণ দিয়ে উঠল। সময় নিয়ে কমল মৃদু কণ্ঠে বলল, উল্টোপাল্টা ভেবে ভয় পাচ্ছেন কেন? আর কেনই বা এত পাগলামো অবুঝ কথাবার্তা? কৌরি তো আপনার। সে বলেছে যখন সে আপনার তখন সে আপনারই। সেখানে অন্যের চাহনির বিবরণ, কণ্ঠের মধুর বার্তা, ভালো লাগা, ভালোবাসা আপনার কি চাই আসে? কৌরি তো আপনারই। এতক্ষণে সন্ধ্যার কমল ঝরঝর দক্ষিণা হাওয়াটা বুঝি শরীর বেদ করে মনের গহীনে গিয়ে লাগলো। কয়েকদিনের দহনে জ্বলা অশান্ত মন শীতল হলো, শান্ত হলো। সুখ সুখ প্রজাতিগুলো অনুভূতি হয়ে ঘুরল যেন মনের আনাচে কানাচে। সে অনুভূতিতে কালো বোরকা আর হিজাবে মোড়া মেয়েটাকে দুহাতের বুকের গহীনে জাপড়ে ধরতে ইচ্ছে করলো। মুহূর্তে সেই ইচ্ছে দমন করে নিঃসুপ নিষ্পলক তাকিয়ে রইল কৌরির পানে। অথচ মেয়েটার মুখ দেখা যাচ্ছে না। সে বাহিরের পানে তাকিয়ে, তবে এত সময়ের চলা প্রসঙ্গে আর কথা বলতে ইচ্ছে করলো না। কৌরির স্বীকারোক্তি, সহজ উত্তরটা বুঝি সেটা ক্ষান্ত করে দিল। সময় পার হলো, খানিক বাদেই হঠাৎ উচ্ছ্বসিত কণ্ঠে বলল, চলো না কৌরি, কোনো এক অজানাতে আজ হারিয়ে যাই দুজনে। কৌরির সহজ সরল উত্তর। শুনুন, সে সন্ধ্যায় গাড়ি কোথা থেকে না কোথায় ঘুরে আসলো কৌরির জানা নেই। তবে মানুষটার চেনা জানা, ফাঁকা রাস্তা, নিরিবিলি নদীর পার, ঝলমলে কফি শপ, কোথাও বুঝি বাদ নেই। কোথাও না কোথাও থেকে ঘুরিয়ে নিয়ে এসেছে, হাত রেখে হাঁটিনি তারা। বেশি কথা হয়নি, চোখে চোখ রেখে কথা বলেনি, অথচ অদ্ভুত এক অনুভূতি। মাগরিবের নামাজ শেষে চায়ের অপেক্ষা করছিলেন জাহিদ সাহেব। সময় মতো চায়ের ট্রে নিয়ে হাজির হলো নিহারিকা বেগম, সাথে কৌরির দাদিয়াপাও। ভদ্রমহিলাকে এই সময়ে নিজের রুমে দেখে কিছুটা বিচলিত হলেন, মনে মনে চিন্তিত শঙ্কিত হলেন। তিনি না আবার চলে যাওয়ার আবদার জুড়তে এসেছেন। ভদ্রমহিলা এসে থেকে বাড়িতে চলে যাবেন বলে বেশ কয়েকবার আবদার জুড়েছেন, কিন্তু ভদ্রমহিলাকে তো এখন যেতে দেওয়া যাবে না। তবে পুনরায় যদি বাড়িতে যাওয়ার আবদার জুড়েন তবে তো মুশকিল। সে ভাবনাতেই তিনি মনে মনে বিচলিত হলেন। আর উনার আশঙ্কা বাড়িয়ে দিয়ে ভদ্রমহিলা উনার পাশে এসে বসলেন এবং সহসা বললেন, বাড়িতে যেতে চাইলাম, এতদিনে যাইতা তো দিলে না, তবে ভালোই হইল। কৌরির আর 2খানা পরীক্ষা আছে, শেষ পরীক্ষার দিনে কিন্তু আমি ওকে একেবারে লইয়া বাড়িতে ফিরমু, আর না করতে পারবার না কিন্তু।